বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা গল্প পড়ে যাওয়া। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি 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 রে? বিধু আমাদের কথার উত্তর দিলে না। তখনও কান খাড়া করে রয়েছে দেখলাম। হঠাৎ আবার সে বলে উঠল, ওই ওই শোন। আমরাও এবার শুনতে পেয়েছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে, ও কিছু না। বিধু এক ধমক দিয়ে বলল, কিছু না মানে? তুই সব বুঝিস কি না? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে, ঝড়। এখন জলে নামবো না। কাল বৈশাখী। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়োনো। বারুজ্যেদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত। কি মিষ্টি! এই সময় পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনই। যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয়। তাই সবাই বললাম, তবে থাক। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনে সন্দেহ এখনো দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না। তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে পোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? বিধু আমাদের সকলের সংশয় দূর করে দিলে, যেমন সে চিরকাল আমাদের সকলের সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আমাদের আর সন্দেহ রইল না। আমরা সবাই চললাম ওর সঙ্গে। অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় উঠল। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারদিক অন্ধকার হয়ে গেল। একটু পরেই ঠান্ডা হাওয়া বইল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে চরচর করে ভীষণ বাদলের বর্ষা নামল। বড় বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলা বৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম কুড়ুলাম। আমের ভারে নুইয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই। ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। কাঁটাওয়ালা সাইবালার ডালে পথ ভর্তি। কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। আমায় বললে, দেখ তো রে, জিনিসটা কি? আমি হাতে তুলে দেখলাম একটা ছোট টিনের বাক্স, চাবি বন্ধ। এই ধরনের টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। টাকা কড়ি রাখে পাড়াগাঁয়ে, এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বললে, দেখি জিনিসটা। দেখ তো, চিনিস? চিনি, ডবল টিনের ক্যাশ বাক্স। টাকা কড়ি থাকে তাও জানি। এখন কি করবি? সোনার গহনাও থাকতে পারে। ভারী দেখেছিস কেমন? তা তো থাকেই, টাকা গহনা আছেই এতে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনেই সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায়
তাই ঠিক করতে হবে এখানে বসে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি, তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল থলেতে বা দড়ির বোনা গেঁজেতে। বাদল বলল, কেউ জানে না যে আমরা পেয়েছি। তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল? বাক্স তো তালা বন্ধ। এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো। ওহ, না জানি কত কি আছে রে এর মধ্যে। তুই আর আমি দুজনে নেব, আর কেউ না। খুব সন্দেশ খাবো। ঝড়ের ঝাপটা আবার এলো। আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে, সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে কখন চলে গেছে। অন্যদিকে আমাদের দুজনেরই সাধ্য ছিল না এ সময় এ গাছতলায় বসে থাকি। বাদল বললে, শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না, তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে। কি করবি? আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙি তালা, ইট নিয়ে আসি। তুই থাক এখানে। না, তালা ভাঙিস নে, ভাঙলেই তো গেল। অন্যায় কাজ হয় তালা ভাঙলে, ভেবে দেখ। কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে বরং ফিরিয়ে দেব বাক্সটা। বাদল ভেবে বলল, ফেরত দিবি? দেব ভাবছি বই কি। কি করে জানবি বাক্সটা কার? চল, সে মতলব বার করতে হবে, অধর্ম করা হবে না। এই মুহূর্তে দুজনেরই মন কেমন বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের এক অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যের পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখলাম বাক্সটা। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো ভাঙা নাট মন্দিরের কোণে। বর্ষার দিন, আকাশ মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম। সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে। একটা চাঁপা গাছের ফোটা চাঁপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে নরহরির বোষ্টমের ডোবায়। আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি একরকম মেনেই নিয়েছিলাম। বিধুকে জিজ্ঞেস করা হলো, বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত। অতএব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বার করবার। কারো মাথায় কিছু আসে না। এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। যে কেউ এসে বলতে পারে বাক্স আমার। কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব? মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। অবশেষে বিধু ভেবে বললে, মতলব বার করছি। ঘড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি। বলেছি, বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের কারণ নেই। দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বললে, লেখ। বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। বাদল বলল, কি লিখবো বলো? লেখ বড় বড় করে, বড় হাতের লেখা, বুঝলি? আমি চোর বলে দিচ্ছি, বলো। আমরা এক বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু সিধু নিধু তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে, আমরা কুড়িয়ে পেলাম, আর আমাদের নাম থাকবে না বুঝি? আমাদের ভালো নাম লেখো। বিধু বললে, লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখো। তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। দু তিন দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো।
আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও? বাবু, ইদির ভীষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গেছি তখন। বিরক্তিভাবে বললাম, কীরকম বাক্স? কাঠের বাক্স? না, যাও। বাবু, কাঠের নয় গো, টিনের বাক্স। কি রঙের টিন? আগে কালো। না, যাও। বাবু, দাঁড়ান, বলছি। আমার ঠিক মনে হচ্ছে না, এই রাঙা মতো। না, তুমি যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিধু খবরটা দিতে সে বললে, ওর নয় রে, লোভে পড়ে এসেছে, ওর মতো কত লোক আসবে। আবার 3 দিন কেটে গেল। বিধুর কাছে একজন লোক এলো, তারপরে তারও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ। যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের, ইত্যাদি। বিধু তাচ্ছিল্যের সুরে বললে, যাও যাও, যা পারো করো গিয়ে, বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল ভীষণ। সেবার আমাদের নদীতে এলো বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। 2-একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারেও দেখে এসেছি। কি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। 2 পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ, কোথায় গেল তাদের বাড়ি ঘর। আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমির কাজ হিসেব দেখছেন। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে। আর 2-একজন প্রজাপত্তর এসেছে খাজনা দিতে। আমরা 2 ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বললে, দণ্ডবত হই ঠাকুরমশাই। বাবা বললেন, এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আগে অম্বরপুর থেকে। আমরা কাপালি। বসো, কি মনে করে? তামাক খাও, সাজো। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এ গাঁয়ে চাকরির খোঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা, সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রীপুত্র না খেয়ে মরবে। বাবা বললেন, আজ এখানে 2টি ডাল ভাত খেয়েও। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললে, তা খাবো, খাচ্ছি তো আপনাদের। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জ্যৈষ্ঠী মাসে। নির্বিষখোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গয়না গড়িয়ে আনছিলাম। প্রায় 250 টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা ওই বাক্সের মধ্যে ছিল। কত নগদ টাকা? তা প্রায় ঠাকুরমশাই 50টি টাকা ওই টিনের বাক্সের ভেতরে ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল, তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু। আর তারপরে এলো এই বন্যে। বাবা বললেন, বলো কি, অতগুলো টাকা গহনা হারালে? অদেষ্ট, একেই বলে বাবু, অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে। আমি কান খাড়া করে শুনছিলাম। বলে উঠলাম, কি রঙের বাক্স? সবুজ টিনের? বাবা আমাদের বাক্সের ব্যাপারটা কিছুই জানতেন না। আমায় ধমক দিলেন, তুমি পড়ো না, তোমার সেই খোঁজে কি দরকার? কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি। একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির। বিধু আমার কথা শুনে বলল,
লোকটা তোকে সবুজ টিন বলল? হ্যাঁ বিধু, তাই বলল। দাঁড়া, সিধু আর তিনুকেও নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে। বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে, ও বড় হলে উকিল হবে, সবাই বলতো। আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুরমশাই, আপনারা মানুষ না, দেবতা। গরিবের ওপর এত দয়া আপনাদের। বিধু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কিনা, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকাবাবু, আপনি একটা কাগজ দিন না ওকে, লিখতে জানো তো? না, ও উকিলই হবে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটিও কথাও বেরুলো না।